নমস্কার। আজকে কর্কট রাশি সম্পর্কে বিশেষ কিছু কথা বলবো, যেটা 23 তারিখ থেকে গ্রহদের অবস্থান হচ্ছে। সেই অবস্থানটা অতটা ভালো নয়, বিশেষ কিছু দিক থেকে সাবধানে থাকতে হবে। তবে শুধু যে খারাপ হবে সেটাও না, অনেক দিক থেকে আবার ভালো জিনিসও ঘটবে। তো বিশেষ কিছু দিক রয়েছে যেটা বলা প্রয়োজন মনে হচ্ছে, যার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি। আশা করছি বুঝতে পারবেন কেন আমি কথাগুলো বলছি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলবো যে এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্ররাশি ভিত্তিকই আলোচনা করা হচ্ছে, কারোর জন্মকুষ্ঠি ধরে এটা আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সূর্য অবস্থান করছে হচ্ছে এই বৃশ্চিক রাশিতে। এবার বৃশ্চিক রাশিতে সূর্য অবস্থান করছে 19 তারিখে। সূর্য অবস্থান করবে অনুরাধা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্রে। শনি অবস্থান করছে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে, এবং শনি কিন্তু 28 তারিখে মার্গী হচ্ছে, বক্রী অবস্থায় রয়েছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী হবে। আর দেবগুরু বৃহস্পতি রাশির উপর উচ্চ অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো দেবগুরু উচ্চ অবস্থায় অবস্থান, তো গুরু যখন উচ্চ অবস্থায় বক্রী হয়ে যায় সেই অবস্থানটা কিন্তু ভালো না, তা আবার নিজের নক্ষত্র অবস্থান করছে, অনেক দিক থেকে কিন্তু একটা খারাপ প্রভাব দেয়। সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছিলাম। এবার সূর্য 19 তারিখে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রটা হচ্ছে শনিদেবের নক্ষত্র। অনুরাধা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্রে, অর্থাৎ পুত্রের নক্ষত্রে পিতার অবস্থান, তাও পঞ্চম ঘরে। বৃশ্চিক রাশিটা তো পঞ্চম ঘর, এবং সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি। তাহলে শনির যে নক্ষত্রে সূর্য অবস্থান করছে, সূর্য কিন্তু 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে, তারপরে কিন্তু জ্যেষ্ঠাতে চলে আসবে। তো এই নক্ষত্রের অবস্থান কিন্তু অতটা ভালো হবে না, কারণ পুত্রের পিতার অবস্থান পুত্রের নক্ষত্রে, এখানটাতে কিন্তু একটা বিচ্ছেদ, মতবিরোধ, মনোমালিন্য এগুলো কিন্তু দেখাচ্ছে। কারণ শনির সাথে সূর্যের সম্পর্ক ভালো না, পিতা পুত্রের যে সম্পর্ক শনির সাথে, সেই সম্পর্কটা কিন্তু ভালো না। এখানটাতে একটা বিচ্ছেদের মতন সম্পর্ক থাকছে। এবার পঞ্চম ঘরে হয়ে গেছে এই অবস্থান। তারপর আবার বুধ কিন্তু 21 তারিখে আবার বিশাখা নক্ষত্রে চলে আসবে, এবং 24 তারিখে বুধ কিন্তু বক্রী অবস্থায় আবার প্রবেশ করবে হচ্ছে চতুর্থ ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশিতে শুক্রের সাথে 26 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র আবার 26 তারিখে রাশি পরিবর্তন করে নেবে বিশাখা নক্ষত্রে, এবং বুধ 30 তারিখে যে মার্গী হবে, এবং 5 তারিখে আবার বুধ আবার কিন্তু রাশি পরিবর্তন করবে। এরকম পরিবর্তন। আবার ওদিকে মঙ্গল কি হচ্ছে, যে মঙ্গল 20 তারিখে প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। তো বুধের নক্ষত্রে মঙ্গলের অবস্থান, এবার সম্পর্ক তো ভালো না, শত্রুতা। এবার জ্যেষ্ঠা নক্ষত্রটা কি সংঘর্ষের নক্ষত্র, এবং সূর্যের সাথে এখানটাতে মঙ্গলের অবস্থান, জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, এখানটাতে একটা সংঘর্ষের জিনিসও কিন্তু উঠে আসছে এই সময়কালে। তার সাথে রাহু কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে, এবং রাহু 23 তারিখে আবার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, সেটা হচ্ছে শতবিশা নক্ষত্রে। আর রাহু যখনই শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, আর এদিকে মঙ্গল হয়ে যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান। তো জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে কিন্তু এই রাহুর উপরে। এই অবস্থানটা যত মোটের উপর ভালো না, কারণ এটা কিন্তু একটা বিস্ফোরক যোগ তৈরি করে দিচ্ছে। কারণ মঙ্গল যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে সংঘর্ষের নক্ষত্র, যার জন্য অষ্টম ঘরকে সংঘর্ষের বিচার করা হয়। জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে ইন্দ্রদেবের নক্ষত্র। এই নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু হচ্ছে ছাতা, তারপর হচ্ছে গোলাকার রিং, তারপরে গোলাকার তাবিজ, কবজ, এগুলো বুঝাচ্ছে। এর উপরের অংশকে বলা হয় আক্রমণ, আর নিচের অংশকে বলা হয় রক্ষা হেতু। এটা একটা জীবনের সংঘর্ষ জিনিসটাকে লক্ষ্য বুঝায়, এবং তার সাথে বুঝায় হচ্ছে চ্যালেঞ্জ জিনিসটাকে বুঝায়, এবং তার সাথে এই জিনিসটা উঠে আসে এই নক্ষত্রে, সেটা হচ্ছে কি প্রোটেস্ট করে দেওয়া। তো প্রোটেস্ট জিনিসটা উঠে আসবে। তো এই যে নক্ষত্রগুলো বললাম, সূর্যের অবস্থান অনুরাধা নক্ষত্রে, মঙ্গলের অবস্থান জ্যেষ্ঠা নক্ষত্রে, এই যে অবস্থানটা হতে যাচ্ছে এই সময়কালে আবার রাহুর অবস্থান শতবিশা নক্ষত্রে, যে একটা অষ্টম ঘরে অবস্থান। এই নক্ষত্রের থেকে কিন্তু একটা মানে বিশেষ সাবধান হচ্ছে কি, সম্পর্কের দিক থেকে একটা বিশেষ সাবধান এই সময়কালে উঠে আসছে। যে কোনো সম্পর্ক, যে কোনো রিলেশন, পিতার সাথে পুত্রের সম্পর্ক, অনুরাধা তো বিশেষ করে, অনুরাধা নক্ষত্রে একটা বিচ্ছেদ জিনিসটাকে বুঝায়। এই অনুরাধা নক্ষত্রে সম্পর্কের জায়গাটা, তো অনুরাধা নক্ষত্রে সূর্যের অবস্থান হয়ে যাওয়া মানে কি পিতা পুত্রের মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, এই জিনিসটা উঠে আসছে। এবং তাতে মঙ্গলের আবার যে নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র পাচ্ছে, এখান থেকেও একটা
চ্যালেঞ্জ, প্রোটেস্ট, গন্ডগোল, অশান্তি এগুলো কিন্তু উঠে আসছে। আর রাহু অবস্থান করছে আবার নিজের নক্ষত্রে, শতবিশা নক্ষত্রে, তো এখান থেকেও কিন্তু সেই জিনিসটা উঠে আসছে, একটা সংঘর্ষের জিনিস। রাহুকে আরো মানে অষ্টম ঘরের রাহুকে আরো বেশি করে প্রভাবিত করে দিবে এখানটাতে মঙ্গল। কারণ মঙ্গল মানে কি, বাক বিতণ্ডায় জড়িয়ে ফেলা, একটুতে অধৈর্য হয়ে যাওয়া, একটুতে ধৈর্য হারিয়ে ফেলা, অশান্তি, গন্ডগোল, চটে যাওয়া, মেরে দেওয়া, রক্তক্ষরণ। রাহু অষ্টম ঘরে অবস্থান করে কি করবে, সংঘর্ষ, গন্ডগোল, অশান্তি, একটুতে ধৈর্য হারিয়ে ফেলা, ক্রোধ মনের মধ্যে নিয়ে চলে আসা, ভ্রম জিনিসটাকে নিয়ে চলে আসা, ইন্টেনশনটা খারাপ করে দেওয়া, গোপন বেআইনি পথ এগুলো তৈরি করে দেওয়া, অন্যায় পথে চলা, এগুলো জিনিস তৈরি করে দেওয়া। এটা কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে থাকাকালীন। কারণ জ্যেষ্ঠা নক্ষত্র প্রোটেস্ট করবে সবসময়, প্রোটেস্ট জিনিসটা মনোভাব চলে আসে। অর্থাৎ এই সময়কালে সম্পর্কের জায়গা, বন্ধু বান্ধব, অনুরাধা নক্ষত্র বন্ধু বান্ধবের জিনিসটাকে বুঝায়। মিত্রদেব হচ্ছে অধিপতি দেবতা, সেই নক্ষত্রে সূর্যের অবস্থান, এগুলো কিন্তু ভালো না এই সময়কালে। অনুরাধা নক্ষত্রে বন্ধু বান্ধবের সংখ্যা বাড়ে, বন্ধু বান্ধব থেকে আবার ধোকাও খেয়ে যায়। আবার রাহু শতবিশাতে অবস্থান করছে, শতবিশা নক্ষত্র বন্ধু বান্ধব বাড়ে এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে ধোকা জিনিসটা পেয়ে যায়। আর মঙ্গল অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে, প্রোটেস্ট, গন্ডগোল, অশান্তি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে এই কর্কট রাশিকে, যতক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় দ্বাদশ ঘরে যাচ্ছে না। কারণ দ্বাদশ ঘরে যখনই বক্রী অবস্থায় যাবে 5 তারিখে, তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি চলে আসবে রাহুর উপরে, এবং 7 তারিখে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে, মঙ্গলের পরিবর্তন হবে ডিসেম্বরে, এবং তার সাথে আবার একসাথে 4টি গ্রহ কিন্তু এই ঘরে অবস্থান করবে। এই বৃশ্চিক রাশিতে 4টি গ্রহ অবস্থান করবে। 26 তারিখে শুক্র প্রবেশ করবে, তারপরে হচ্ছে 5 তারিখে বুধ অবস্থান করবে, বুধও কিন্তু ঢুকে যাবে এই বৃশ্চিক রাশিতে। 30 তারিখে বুধ মার্গী হচ্ছে। অতএব এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো এইখানটাতে সংঘর্ষ বৃদ্ধিটা যেরকম, এটা পঞ্চম ঘর, সন্তানের ঘর, তো পিতামাতাদের সন্তানের ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য সেরকম বিশেষভাবে পালন করতে হবে এই সময়কালে। তার সাথে গর্ভবতী মায়েরা বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। সন্তানের জেদ, ইগো, ওভার কনফিডেন্ট, আত্মবিশ্বাস এগুলোকে যথেষ্ট বলি করবে। সব দিকেই নিজেকে পারদর্শী মনে হবে। যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে কাজ করছেন, তাদের সাথে বসের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব বসের সাথে সম্পর্কের জায়গাটা বিশেষভাবে ঠিক রাখতে হবে। হ্যাঁতে হ্যাঁ, নাতে না, সুর মিলিয়ে চলতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের চট করে মাথা গরম কিন্তু এ সময়কালে করা যাবে না। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। যেখানটাতে কাগজপত্রের ব্যাপার রয়েছে, সেখানটাতে অবশ্যই কাগজপত্র ব্যবহার করতে হবে, মুখের কথাই নয়। প্রেম ভালোবাসার জায়গাটাতেও কিন্তু একটা ইগোর ব্যাপার চলে আসবে, একটা অশান্তির ব্যাপার চলে আসবে, না বুঝার ব্যাপারটা চলে আসবে। অতএব সেই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এই সময়কালে। পিতার সাথে পুত্রের সম্পর্কের জায়গাটা উঠে আসছে, তার সাথে মাতার সাথেও সম্পর্কের জায়গাটা উঠে আসছে। অতএব এই সমস্ত জায়গা বিশেষভাবে প্রভাবিত করবে এই কর্কট রাশিকে। অতএব কর্কট রাশি এদিক থেকে বিশেষভাবে সাবধান। কর্কট রাশির মাইনাস দিক হচ্ছে যেদের চোখের কোনায় জল পড়ে যায়, অর্থাৎ কারো দুঃখ কষ্ট জিনিসটাকে বুঝতে পারে, মানে চট করে নিজের ভেবে নেয় যে এর দুঃখ কষ্টটা যদি নিজের মতন করে ভেবে নেয়, এটা হচ্ছে এদের সব থেকে মাইনাস দিক। কারো দুঃখে নিজেকেও দুঃখী মনে করে নেয়, তো এর কিন্তু একটা অন্যরকম মানে বাজে ব্যবহার হয়ে যাবে এক কথায় বলতে গেলে। কেউ দুর্বলতার একটা সুযোগ নিয়ে নেওয়া। এ সময়কালে কারোর দায়িত্ব যেরকম নেওয়া যাবে না, কাউকে টাকা পয়সা ধার দেনা এগুলো থেকে দূরে থাকতে হবে। সম্পর্কের জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে। এই সময়কালে বিশেষভাবে সম্পর্কের জায়গাটা খেয়াল রাখতে হবে। মদ নেশা, তারপরে খাবার দেওয়ার, হ্যাঁ, এগুলো থেকে দূরে থাকতে হবে। মদ মাংস যে সমস্ত নেশাগুলো চলছে বর্তমানে, সেই দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে কর্কট রাশিকে। নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় এই 5 তারিখে, ডিসেম্বর মাসের 5 তারিখে ওই মিথুন রাশিতে প্রবেশ করছে না, ততক্ষণ পর্যন্ত কিছুটা হলেও সমস্যা থাকবে এবং ভালো সমস্যা থাকবে। বিশ্বাসের এই সময়কালে একদমই বিশ্বাস করা যাবে না। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যারা কোনো বিদেশি কাজের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, সেই কাজগুলো ভালো হবে। এই দিকটা যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন, সেই কাজগুলো ভালো হবে। আর এদিক থেকে যেগুলো তুলে ধরলাম, এটা সম্পর্কের জায়গা বিশেষভাবে উঠে আসছে। সম্পর্কের জায়গা, মাথা গরম, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক, তারপরে প্রেম ভালোবাসার জায়গা, এগুলো দিক। গর্ভবতী মায়েরা নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন।
বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে এই সময় গণ্ডগোল অশান্তি হয়ে যাওয়া এবং নিজের আত্মবিশ্বাস যথেষ্ট বলি হয়ে যাওয়া, সব কিছু সর্বজান্তা, এগুলো কিন্তু মনে হবে কর্কট রাশির এই সময়কালে। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া রাধা গোবিন্দর দর্শন করবেন, কারণ অনুরাধা নক্ষত্র মেন জিনিস, রাধাবার আবির্ভাব হয়েছিল এই নক্ষত্রে। এবং অনুরাধা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে পদ্মফুল। তো পদ্মফুল তো সমস্ত দেবদেবীর হাতেই থাকে এবং বহু দেবদেবী পদ্মফুলের উপরই বসে রয়েছে। তো অর্থাৎ শ্রীকৃষ্ণের আরাধনা, রাধা গোবিন্দর দর্শন বিশেষভাবে উপযোগী হবে। হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এগুলো করতে হবে এই সময়কালে। এবং যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা এই জিনিসটাও নেবেন। তো যাই হোক, এই সময়কালে এই রকমভাবে আশা করছি চলা উচিত। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।